স্বাধীনতা দিবস এলে প্রতি বছর সারা দেশে বেশ একটা জাতীয়তা বোধ প্রকাশ পেতে দেখা যায়। অনেক স্বাধীনতা সংগ্রামীর আত্মবলিদানের কথা আলোচনা হয়। তাঁদের কথা শুনলে আমাদের ভেতরেও যেন কিছুক্ষণের জন্য হলেও একটা রোমাঞ্চ লাগে। বীর শহীদের দল, কি স্বপ্নে বিভোর হয়ে তাঁরা হাসতে হাসতে প্রাণ দিয়েছিলেন। অনেকেই কত অল্প বয়সে উদার জাতীয়তাবাদে উদ্বুদ্ধ। ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার বেশ কিছু বছর আগে স্বাধীনতাকে আহ্বান করে আর স্বাধীনতার সেনানীর অপূর্ব বর্ণনা দিয়ে স্বামী বিবেকানন্দ মুক্তি কবিতাটিতে লিখেছেন, এসো 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 তুমি আলোকের ওগো ধীরাজ, তোমারই লাগিয়া আজ অন্তরের স্বাগত আহ্বান। ওগো সূর্য আজ তুমি ছড়াইছ মুক্তি দিকে দিকে, ভাবো দেখি কেমন পৃথিবী আছিল প্রতীক্ষারত। কতকাল তোমারই সন্ধানে প্রতি দেশে প্রতি যুগে, কত না ছাড়িল গৃহ কত প্রিয় পরিজন প্রীতি। তোমারই লাগিয়া তারা চলিয়াছে আত্মনির্বাসিত, ভয়ঙ্কর সাগর চিরিয়া আদিম বনানী মাঝে প্রতি পদক্ষেপে তার দেয় তাল জীবন মরণ। 1947 সালের 15ই আগস্ট ভারত রাজনৈতিক বা রাষ্ট্রনৈতিক স্বাধীনতা পেয়েছিল, অর্থাৎ ভারতের শাসন ক্ষমতা ভারতবাসীর হস্তগত হয়েছিল। কিন্তু সেই ক্ষমতা সমস্ত দেশবাসীর হাতে যাওয়া কি সম্ভব ছিল? একেবারেই না। তখন 90% মানুষ নিরক্ষর, চরম আর্থসামাজিক পশ্চাৎপরতার পাশাপাশি ছিল জাতপাত, আর্য দ্রাবিড় তথাকথিত ভিন্ন ভিন্ন ধর্ম, ভাষা ইত্যাদি নানা বিষয়ে বিভেদ, বিশৃঙ্খলা, হানাহানি। ব্রিটিশ শাসকরা শাসনের সুবিধার্থে ইচ্ছাকৃতভাবে এইসব ভেদভাব বাড়িয়ে তুলেছিল। সাম্প্রদায়িক দলগুলোকে অযৌক্তিক গুরুত্ব দিয়ে তখনকার নির্বাচন ব্যবস্থায় সাম্প্রদায়িক বাঁটোয়ারা করে বিভেদের আগুন ক্রমশ বাড়িয়ে তুলেছিল। আর দাঙ্গা শুরু হলে হাত গুটিয়ে বসে মজা দেখেছিল। যখন আমাদের রাজনৈতিক স্বাধীনতা এলো, শাসনভার দেওয়া হলো দেশ নেতাদের ওপর, তখন সাধারণ মানুষ আশা করেছিল এসব আর থাকবে না। বিবেকানন্দ কিন্তু অনেক আগে বলেছিলেন, ধরো ইংরেজরা তোমাদের হাতে শাসন ক্ষমতা দিয়ে চলে গেল, তখন তারা ক্ষমতা পাবে যারা, তারা আর কাউকে তার ভাগ দেবে না। কারণ দাসেরা স্বাধীনতা চায় অপরকে দাস করে রাখবার জন্য। স্বামী বিবেকানন্দ জানতেন ভারতবাসীর দাস সুলভ দুর্বলতা দূর হতে সময় লাগবে। স্বাধীন দেশের সংবিধান কার্যকর হয়ে নির্বাচন শুরু হতেই দেখা গেল সেই চিত্র। পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যথার বিশেষ কোনো লক্ষণ নেই। ক্ষমতার দ্বন্দ্বে টাকার খেলা, জাতপাত, ধর্ম ইত্যাদির
ব্যবহার ক্রমে চরমে উঠতে লাগলো। এগুলো আজও চলে আসছে। এর ফলে দুর্নীতি ও বিভেদের সমস্যা সমগ্র জনজীবনকে আচ্ছন্ন করেছে। অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে, বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, দারিদ্র্যের ভয়াবহতা অনেক কমেছে, স্কুল কলেজ রাস্তাঘাট হাসপাতাল ইন্টারনেটের 5G পর্যন্ত আজ বহু বিস্তৃত। কিন্তু সাধারণ মানুষের কাছে যে কী শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা পৌঁছচ্ছে সে কথা সকলেরই জানা। বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও উত্তর পূর্ব ভারতের সন্ত্রাসবাদ সাম্প্রতিককালে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু সারা দেশে ধর্মের নামে বিভেদের আগুন ছড়িয়ে পড়ছে ক্রমাগত। জাতপাতের বৈষম্য অনেক জায়গায় ভয়াবহ। এই পরিস্থিতি চলতে থাকার কারণ হলো আমরা বিবেকানন্দের কথায় কান দিইনি। বিবেকানন্দ বলেছিলেন, স্বাধীনতাই উন্নতির প্রথম শর্ত। কিন্তু স্বাধীনতা জিনিসটা মানুষের জীবনের বা সমাজের কোনো একটা বিশেষ দিকের হলে চলবে না। স্বাধীনতার একটা সার্বজনীন সামগ্রিক রূপ আছে, যেটা না বুঝলে এর কল্যাণ স্পর্শ সকলের অধিগম্য বা বোধগম্য হতে পারে না। রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে যদি আমাদের অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা না আসে, তাহলে সেই স্বাধীনতা খুব একটা কাজের হয় না। আর এই সব স্বাধীনতার কোনোটাই উপযোগী হতে পারে না যদি আমরা আমাদের অন্তরের স্বার্থপরতা, ক্ষমতা লিপ্সা, লোভ, ভেদ বুদ্ধি বা বিচ্ছিন্নতা বোধ ইত্যাদির বন্ধন থেকে মুক্ত না হই। এগুলো যতদিন প্রবল শক্তিতে মানুষের অন্তরে রাজত্ব করবে, ততদিন জোর যার মুলুক তার, যে যার লঙ্কায় সেই রাবণ ইত্যাদি প্রবচনগুলি সত্য হবে। সামান্য একটু কম আর বেশি, এই সব নেতিবাচক উপাদানগুলোর নিয়ন্ত্রণ শুধু আইন কানুন দিয়ে নয়, শুধু সেনাবাহিনী পুলিশ দিয়ে করা যায় না। এগুলো সাময়িক সমাধান হতে পারে, কিন্তু গভীরে যে ক্ষত আছে তা নিরাময় করার একমাত্র উপায় স্বামীজি সহজ করে পৃথিবীর মানুষকে, বিশেষ করে দেশবাসীকে দিয়েছিলেন। বিবেকানন্দের মতে অতিরিক্ত নিয়ম কানুন মানুষকে জড়বস্তুতে পরিণত করে। এর গভীর অর্থ বোঝাবার জন্য তিনি বলতেন, অন্যের দ্বারা চালিত হয়ে যন্ত্রের মতো চলার থেকে স্বাধীন ইচ্ছার দ্বারা মন্দ হওয়াও বরং ভালো। তাছাড়া অতিরিক্ত নিয়ম কানুন বা নিয়ন্ত্রণ শক্তি রাষ্ট্রের হাতে থাকলে একদিকে জনগণ যেমন ক্রমশ অতি নির্ভরশীল ও দীর্ঘকায় শিশুর মতো দুর্বল হয়ে পড়ে, শাসকবর্গ তেমন অত্যাচারী হয়ে ওঠে। স্বাধীন ভারতে এর প্রমাণ ভুরি ভুরি। এই যে অন্তরের নীচতার বন্ধন, এ থেকে মানুষকে মুক্ত করার ঠিক উপায় হলো যথার্থ ধর্ম, যা যথার্থ শিক্ষারও মূল উদ্দেশ্য। এই ধর্ম মানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ ইত্যাদি ধর্ম নয়, পরন্তু এই সমস্ত ধর্মের যেটা সারবস্তু,
এই ধর্মের অর্থ স্বামীজির ভাষায় ভালো হওয়া আর ভালো করা। বি গুড অ্যান্ড ডু গুড। এই ধর্মের ঈশ্বর স্বামীজির কথায় স্বার্থ শূন্যতা। এই ধর্ম শেখায় সকলের সঙ্গে তুমি এক, কেউ পর নয়, সকলে তোমার আপনজন। এই ধর্ম আমাদের প্রয়োজন। সকলের কল্যাণের জন্য আমাদের অন্তর উন্মুখ হয়ে থাকবে। অন্যের এতটুকু দুঃখ কষ্ট দেখলে হৃদয় ব্যথায় ভরে উঠবে। এমন মানুষ কি নিজের স্বার্থে দুর্নীতির পথে কোনোদিন যেতে পারে? একটা স্বাধীন দেশে সত্যই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সেটা শুধু সংবিধান মুখস্থ করে হবে না, দেশের মানুষকে যথার্থ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে, যারা শুধু নিজেদেরই কথাই ভাবে না, শুধু নিজেদের পরিবার আর অর্থের উপায় নিয়ে ভাবে না, সমগ্র দেশের মানুষের কথা ভাবে। আর এমন শিক্ষাই তার একমাত্র পথ। এই শিক্ষায় শিক্ষিত মানুষ সমাজে যে কাজই করুক, সে কাজ তার অন্তরের অনুভূতি স্পর্শে একটা অন্য মাত্রা পাবে। সেই অন্য মাত্রাটি হলো আসল জাতীয়তাবোধ। সত্যকার জাতীয়তাবোধ শুধু স্বাধীনতা দিবসের উৎসব থেকে আসে না, শুধু সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করেও আসে না। এগুলো সাময়িক। সত্যকার জাতীয়তাবোধ আনতে হলে আমাদের অন্তরে একটা বৈপ্লবিক বা সামগ্রিক পরিবর্তন আনার জন্য উঠে পড়ে লাগতে হবে। সেখানে যদি বিভেদের অবসান হয়, সেখানে যদি নির্বিচারে সকলকে আপনার বলে বোধ হয়, যদি এই পথে আমরা খানিকটা এগোতে পারি, তবেই গণতন্ত্র উজ্জীবিত হবে, সকলের সার্বিক কল্যাণে ক্রিয়াশীল হবে। তবেই ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, তাদের বলিদানের স্মরণ মনন সার্থক হয়ে উঠবে আমাদের জীবনে। তাই সার্বিক স্বাধীনতা আসবে। আমাদের কাজ হলো বহু যুবকের অন্তরে এই বৈপ্লবিক পরিবর্তন আনা, যাতে সত্যকার জাতীয়তাবোধে উদ্বুদ্ধ বহু নাগরিক একদিন স্বাধীনতাকে সমগ্র জাতির জীবনে ফলপ্রসূ করতে পারে।